আজ থেকে প্রায় 15 বছর আগে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। এবং সেই ঘটনা, সেই হত্যাযজ্ঞের তদন্ত করার জন্য সেনা সদরের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রধান ছিলেন বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই কোর্ট অফ ইনকোয়ারির দ্বিতীয় ব্যক্তি ছিলাম আমি নিজে। তো তখন আমরা কিছু জিনিস উদ্ঘাটন করেছি, কিছু করতে পারি নাই আমাদের সীমাবদ্ধতার কারণে। সেই সীমাবদ্ধতা কি আমি আস্তে আস্তে আসবো। আমি ক্রনোলজিক্যালি যাব, যদি আমি মনে করি যে কোনোটা ইম্পর্টেন্ট না, হয়তো আমি সেটা স্কিপ করব, কিন্তু সেটা আপনাদের যে একটা ফটোকপি দেওয়া হবে সেইখানে ছোট্ট আকারে লেখা থাকবে। যদি কোনো জিনিস আপনারা জানতে চান আমাকে জানালে আমি আপনাদেরকে সেটা ব্যাখ্যা করে দেব। আমি আজকে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি এই সমস্ত ছাত্র জনতা যারা বুক পেতে দিয়েছিল দানবীয় একটি সরকারের পেটুয়া বাহিনীর সামনে আমাদের একটা মুক্ত পরিবেশ তৈরি করার জন্য, যার কারণে আজকে আমি কথা বলার সুযোগ পেয়েছি, আপনারাও কথা বলার সুযোগ পেয়েছেন। আমি মহান আল্লাহ তাআলার কাছে সেই সমস্ত শহীদদের যা তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং যারা আহত হয়েছেন তাদের জন্য দ্রুত সুস্থতা দান করে। 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি যে নারকীয় হত্যাযজ্ঞে যে সমস্ত অফিসার এবং 57 জন অফিসার এবং 17 জন বেসামরিক ব্যক্তি মারা গিয়েছেন, তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন শহীদের মর্যাদা দান করেন এবং তাদের পরিবারের ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং তারা যেন একটা সুষ্ঠু বিচার পায়, সেটাও আমি আশা করি। এখন প্রশ্ন করতে পারেন যে এতদিন পরে কেন আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি কথা বলার জন্য। প্রথম কথা হচ্ছে, এটা সেনাবাহিনীর তদন্ত আদালত ছিল। এই তদন্ত আদালতের সময় যখন আমরা তদন্ত আদালত শেষ করে আমাদের এই ফাইন্ডিংস হস্তান্তর করতে যাব, তার আগে আমাদেরকে একটা গোপনীয়তার দলিল সিগনেচার করার জন্য দেয় যে এই তদন্ত আদালতের কোনো বিষয় আমরা কারো কাছে বলবো না। আর দ্বিতীয়টা ছিল, আমরা কোনো কাগজ আমাদের সাথে রাখবো না। তো আমি একমাত্র ব্যক্তি, আমি সেই গোপনীয়তার দলিলে সই করি নাই। প্রথম কারণটা ছিল, আমার কাছে মনে হয়েছে এটা আমার প্রতি একটা ইনসাল্টিং ব্যাপার। আমি যেই পর্যায়ে ছিলাম এর চেয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার কাছে থাকতো। সুতরাং আমি তো সেই শপথ আমার অফিসার হওয়ার সময় আমি নিয়েছি, তাহলে আবার নতুন করে আমাকে দিতে হবে কেন? আর দ্বিতীয় কারণটা ছিল, আমি মনে মনে চিন্তা করতাম যদি কখন আমার সুযোগ আসে, এই তদন্ত আদালত যদি পাবলিশ না করে সরকার, তাহলে আমি এর মূল কথাগুলো সুযোগ পেলে আমি বলে দিব। সেই কারণে আমি এই গোপনীয়তার যে দলিল আমি সেইখানে স্বাক্ষর করি না। সেই কারণে আমি আজকে এখানে আসতে পারছি। আমি কারো কাছে এখন দায়বদ্ধ নই, আমি শুধুমাত্র মহান আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ। আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল, যেহেতু এটা সেনাবাহিনীর তদন্ত, সুতরাং সেনাবাহিনীর বাইরে গিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভবই ছিল। সেই সীমাবদ্ধতার মধ্যে আমরা যা কাজ করেছি, সেই যা পেয়েছি সেটা আমরা লিপিবদ্ধ করেছি
এবং যেহেতু আমাদের সব কিছু বের করার সুযোগ হয় নাই, সেই জন্য আমরা একাধিকবার আমাদের তদন্ত আদালতে বলেছি যে এই নারকীয় হত্যাযজ্ঞের সাথে অন্যান্য আর অনেকে জড়িত ছিল, কিন্তু আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা বের করতে পারি নাই, অনেকের অসহযোগিতার কারণে পারি নাই। তবে ভবিষ্যতে এইটার জন্য যেন উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়, যারা এই অকথিত বা যা অজানা তথ্যগুলো বের করে আনতে পারে। সেটা আমাদের তদন্ত আদালতের সুপারিশেই ছিল। আমরা তদন্ত আদালত শেষ আমাদেরকে সময় দিয়েছিল 1 মাস। 1 মাস পার হওয়ার পর যখন দেখছি যে না আমাদের সময় পাচ্ছি না, তখন আমরা আবেদন করি এবং আমাদের আবার সময় কিছুটা বাড়ানো হয়। পরবর্তীতে আমরা মে মাসের 5 তারিখ প্রায় এতটুকু উঁচু তদন্ত আদালতের যে ফাইন্ডিংস, স্টেটমেন্ট, সুপারিশ, এই সমস্ত জিনিস সহ আমরা এটা সেনা সদরে সেনা প্রধানের কাছে হস্তান্তর করি। তো এছাড়া সেনাবাহিনীতে গঠিত তদন্ত কমিটির কার্যকলাপের মাধ্যমে উদ্ঘাটিত তথ্যাবলী যে মেজর ইস্যুগুলো উদ্ঘাটিত হয়েছিল সেগুলো আমি মোটামুটি আজকে আলোচনা করব। অনেক জিনিস আপনারা জানেন, সেগুলো আমি রিপিট করব না। এখানে আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, আমাদের যে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছিল সেটার জনসংখ্যা ছিল একটা সীমিত। আমি জেনারেল জাহাঙ্গীরের সাথে কথা বলে বললাম যে পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা নিয়ে ভবিষ্যতে অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হবে। আমরা তদন্ত আদালতকে, তদন্ত কমিটিকে স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে পরিচালনা করতে চাই। সেই কারণে আমরা কয়েকটা পদক্ষেপ গ্রহণ করি। প্রথম পদক্ষেপ হচ্ছে, আমরা নিশ্চিত করতে চেয়েছি লেফটেন্যান্ট জেনারেল যেহেতু প্রেসিডেন্ট ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে ক্যাপ্টেন পদবী প্রত্যেকটা র্যাঙ্ক থেকে যেন অফিসার সেখানে প্রতিনিধিত্ব করে। লেফটেন্যান্ট এবং সেকেন্ড লেফটেন্যান্ট আনি নাই এই কারণে, যেহেতু তারা ম্যাচিউর থাকে না, তারা বিভিন্ন প্রশিক্ষণে থাকে, তাদের দিয়ে ওই রকম কাজ করা সম্ভব হবে না। আরেকটা জিনিস আমরা করি যে সকল ডিপার্টমেন্ট বা আর্মস থেকে যেন রিপ্রেজেন্টেটিভ থাকে, যেমন ইনফ্যান্ট্রি, আর্মার্ড, সিগন্যালস, ইঞ্জিনিয়ার, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যেন অফিসার থাকে। তৃতীয় হচ্ছে, এই তদন্ত আদালতে যে কেউ স্বেচ্ছাসেবক হয়ে, ভলান্টিয়ার হয়ে যোগদান করতে পারবে, যার কারণে অনেকে যোগদানও করেছে। চতুর্থ যেটা ছিল, আমাদের তদন্ত আদালতের শেষে যখন আমরা ড্রাফট করি, সেই ড্রাফট আমরা প্রত্যেকটা ফরমেশনে দেওয়ার জন্য একটি সুপারিশ করি সেনাপ্রধান বরাবর। আমরা সেনাপ্রধান বরাবর আমরা এই অনুরোধটা নিয়ে যাই, কিন্তু সেনাপ্রধান এটা আমাদেরকে নাকচ করে দেন, যার কারণে এটা আমরা ফরমেশনে আর দিতে পারি নাই এবং এটা আমরা যা পেয়েছি সেটা সেনা সদরের এজিস ব্রাঞ্চে আমরা জমা দিই। এখন আমি আসি 24শে ফেব্রুয়ারি যখন প্যারেড হয়, সেই প্যারেডে যাওয়ার সৌভাগ্য বলেন কিংবা দুর্ভাগ্য বলেন আমার হয়েছিল। আমি সস্ত্রীক গিয়েছিলাম। আমি তখন গাজীপুর সমরাস্ত্র কারখানায় কমান্ডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলাম। আমি একটু আগেই পৌঁছাই। তো যাওয়ার সময় আমি একটি ব্যতিক্রম জিনিস লক্ষ্য করলাম। সাধারণত আমি নিউ মার্কেটে মাঝে মধ্যে যেতাম, যাওয়ার সময় বিডিআরের ভিতর দিয়ে যেতাম। বিডিআরের সৈনিকদের প্যারেড ছিল চৌকুশ, স্মার্ট, তারা খুব সুন্দর করে সেলুট দিত। কিন্তু আমি যখন রাভা প্লাজার পাশ দিয়ে যাচ্ছি, তখন আমি দেখলাম ওইখানে ওদের সেরিমোনিয়াল যে একটা ড্রেস থাকে, পাগড়ি পরা, সেই পাগড়ি পরা আমি একটা সৈনিক দেখলাম। আমার গাড়িতে স্টার্ট লাগানো ছিল, ফ্ল্যাগ ছিল, কিন্তু তাকে দেখলাম নির্লিপ্তভাবে দাঁড়িয়ে থাকে। এরকম যাওয়ার সময় আবার অনেকেই দেখলাম, তাদের কারো সেলুটও আমি পাই নাই, এমনকি মেইন গেটও পাইনি। শুধুমাত্র প্যারেড গ্রাউন্ডে পার দিয়ে যাওয়ার সময় আমি একটা সেলুট পেয়েছি। এটা আমার কাছে একটু খটকা লাগলো, কিন্তু আমি খুব একটা এটা আমল করিনি। আমি তো জানি না যে একটা ক্ষেত্র তৈরি হয়ে আছে। প্যারেড হলো, প্যারেড শেষে
আমরা লাইট রিফ্রেশমেন্ট করলাম, সবার সাথে দেখা হলো, জেনারেল শাকিল থেকে আরম্ভ করে ডিডিজি, আমার পোস্টমেট ছিল 3 জন, পরিচিত সব অফিসারই ছিল। এদের সাথে কথা বলে আমি আবার আমার গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিই। পরের দিন ছিল আমাদের জিএসপিসি মিটিং। জিএসপিসি মিটিংটা সেনা সদরে হয়। সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনীতে যে সমস্ত আইটেম দুষ্প্রাপ্য অথবা যে সমস্ত আইটেম নিয়ন্ত্রিত সেনসিটিভ, সেগুলো কেনার সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা কমিটি আছে। সেই কমিটিতে মেম্বার, প্রেসিডেন্ট হচ্ছেন সেনা প্রধান, এবং এটাতে সেনা সদরের যত মেজর জেনারেল আছে তারা থাকেন, কিছু পরিচালক থাকেন, আর বাইরের একজন মেম্বার থাকেন, সেটা হচ্ছে সমরাস্ত্র কারখানার কমান্ডেন্ট, মানে আমি ওইখানে উপস্থিত ছিলাম। তো আমাদের 9টার সময় মিটিংটা শুরু হয়। আমার পাশে ছিলেন জেনারেল জাহাঙ্গীর, উনি তখন কিউএমজি ছিলেন, আর উল্টা পাশে ছিলেন সিজিএস এর পাশে ছিলেন অ্যাডজুটেন্ট জেনারেল। আমাদের প্রেজেন্টেশন শুরু হলো। তো যে প্রেজেন্টেশনটা ছিল সেটার সাথে একটা বিডিআর এর সংযোগ ছিল। আমরা একটা মোটর পেয়েছিলাম টেস্ট অ্যান্ড ট্রায়ালের জন্য, সেটার গোলা আমাদের কাছে ছিল না। তো সেই গোলা আমরা বিডিআর থেকে নিয়েছিলাম এবং সেটার উপরে প্রেজেন্টেশন চলছিল। 20 মিনিট পরে সেনাপ্রধানের পিএস ভিতরে ঢুকেন, সেনাপ্রধানের কানে কানে কি যেন একটু বললেন, সাথে সাথে সেনাপ্রধান উঠে গেলেন, সিজিএসকে নিয়ে এবং ডিএমওকে নিয়ে উনি বাইরে চলে গেলেন। আমরা কিন্তু কিছুই জানি না। আমি বের হওয়ার পরে আমি মিলিটারি ইন্টেলিজেন্সের ডাইরেক্টরকে দেখতে পেলাম, ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কি হয়েছে, তুমি এখানে বাইরে কেন? তখন বললো যে বিডিআর একটু গন্ডগোল হয়েছে, একটু গোলাগুলি হয়েছে, সম্ভবত 2 জন অফিসার আহত হয়েছে। আমি এটা শুনে আর দেরি করি নাই, কারণ আমার গাজীপুরে চলে যেতে হবে। আমি আর কাউকে কিছু না বলে আমি ওইখান থেকেই আমার গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিই। এরপরে যাই হোক, মানে আপনারা বাকি জিনিসগুলো জানেন। আমার সাথে আর সেনাপ্রধানের তখন দেখা হয় নাই। এইখানে আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি যে আগেও 2বার বিদ্রোহের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে 1972 সালে, যখন যুদ্ধের পরে বিডিআর এর নাম তখন হয়নি, তারা ইপিআর হিসেবে যুদ্ধে গিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পরে তারা তাদের নাম কি হবে সেটা নিয়ে একটা আন্দোলন করেছিল। তবে সেই আন্দোলনটা অস্ত্র নিয়ে ছিল না। তখন জেনারেল সিআর দত্ত, ব্রিগেডিয়ার সিআর দত্তকে দায়িত্ব দেওয়া হয় এটা কন্ট্রোল করার জন্য, বিডিআর নামটা তারই দেওয়া। এরপরে হয় 1991 সালের ডিসেম্বর মাসে তারা বেতন বৈষম্যের দাবিতে নওগাঁ থেকে শুরু হয়, ককটেল ফাটা এবং এটা পুরো দেশে ছড়িয়ে পড়ে। পরবর্তীটা নিয়ন্ত্রিত হয় এবং যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হয়। দুঃখজনক হলেও সত্যি, তারা এই ধরনের কাণ্ড করার পরেও সম্ভবত সর্বোচ্চ শাস্তি, যিনি লিডার ছিলেন তার 6 মাসের জেল, 100 টাকা জরিমানা। তো এই সমস্ত কারণে তাদের কাছে একটা এই ব্যাপারগুলো মনে হয়েছে যে খুব স্বাভাবিক ব্যাপার, কি আর হবে। এইখানে এই যে নারকীয় হত্যাকাণ্ডটা হলো, আমার মনে হয় এই ক্ষেত্রটা অনেক আগেই থেকেই তৈরি করা হয়েছে। এটা শুধুমাত্র ওই দিনের জন্য, ডাল ভাত অপারেশনের জন্য বা বেতন বৈষম্যের জন্য হয়নি। সেখানে ইচ্ছাকৃতভাবে কিছু গুজব ছড়ানো হয় অসন্তোষ তৈরি করার জন্য। সেই গুজবগুলোর মধ্যে ছিল সেনা অফিসারের পরিবর্তে বিসিএস অফিসার দিলে খুব ভালো হয়, অবৈধ আয়ের অর্থ বন্ধ হয়ে যেটা গিয়েছে তারা আসলে এটা খুলে যাবে, অপারেশন ডাল ভাতে অনেক নিয়ম হয়েছে, তারা কিছু পায় নাই, সব অফিসাররা মেরে দিয়েছে। নির্বাচনে যেটা হয়েছিল সেটার যে টিএ দিয়ে সেটা তারা পায় নাই, সেটা অফিসাররা মেরে দিয়েছে। অথচ এই টিএ ডিএর বিলটা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, কিন্তু তখন এটা কোনো কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হয়নি।